কাজের যে দায়বদ্ধতা, কেউ যদি সেটাকে সীমাবদ্ধতা দিয়ে অজুহাত দিতে চায়, সেটা খুবই অন্যায্য কথা। বাংলাদেশের নতুন প্রস্তাবনা বা নতুন বাংলাদেশকে আনার জন্য যারা জীবন দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তারাই মূলত আমাদের শক্তি। বাংলাদেশের এখন যে অবস্থা, সেটা হচ্ছে সুনামি পরবর্তী উপকূল অঞ্চলের মতো। দুর্যোগের পরে তো আসলে চাইলেই রাতারাতি সব কিছু পাল্টে যায় না, সব কিছু শুধরে যায় না। কিন্তু বিষয়টা হচ্ছে দুর্যোগটা শেষ হয়েছে, এটা হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। দুর্যোগটা শেষ হয়েছে, হয়তো সামনে কিছু ভয় আছে, কিন্তু আমরা তো যে একতা দেখিয়ে এসেছি, আশা করছি সেই একতা সামনেও বজায় থাকবে। আর আমি আজকেও আরেক জায়গায় বলছিলাম যে বাংলাদেশের যে আন্দোলনটা হয়ে গেল, এই আন্দোলন থেকে আমি সবচেয়ে বড় শিক্ষা যেটা পেয়েছি, সেটা হচ্ছে একতাই শক্তি। এক থাকার ফলে যে আসলে কত কিছু করা যায়, সেটা এই আন্দোলনের প্রমাণ করে দিয়ে গেল। বাংলাদেশ বর্তমানে নাজুক অবস্থায় আছে, নানান ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, অনেক ধরনের বিশৃঙ্খলা ঘটছে, অনেক কিছু এখনও দুর্বল। কিন্তু বিষয়টা হচ্ছে পুঞ্জীভূত দুর্গন্ধ তো আর একদিনে সরে যেতে পারে না। আমি বাংলাদেশের মানুষকে বলবো, আপনারা ধৈর্য রাখুন, ভরসা রাখুন, আমাদের পাশে থাকুন, এবং একই সঙ্গে সমালোচনাও করুন, ভুলও ধরুন, প্রশ্নও তুলুন, কিন্তু সেটা আমাদের শুধরে দেওয়ার জন্য, যেন আমরাও যে চেষ্টাটা করছি সেই চেষ্টাটা করে যেতে পারি। আশা রাখছি যে যে ময়লা জমা হয়েছে, এটা খুব শীঘ্রই পরিষ্কার করা সম্ভব হবে। লুৎফর, আপনার কাছে আসছি যে ওর কাছ থেকে জানছিলাম যে একই পরিচ্ছন্ন একটি বাংলাদেশ দেখতে চায়, আপনার বাংলাদেশের স্বপ্নটা দিয়ে শুরু করতে চাই। এই প্রশ্নগুলো হয়তো টকশো শেষে করার কথা, কিন্তু আমি শুরুতেই করছি। প্রথমেই ধন্যবাদ দীপ্ত টিভিকে, দীপ্ত নিউজকে আজকে এখানে আমাদেরকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি যখন এই মুহূর্তে কথা বলছি, একটু আগেও আমি খবর পেলাম ফেসবুকের মাধ্যমে যে মোলাদি কলেজের একজন শিক্ষার্থী, তিনি কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেল কলেজে শহীদ হয়েছেন। তো আমাদের এই আন্দোলনে অজস্র মানুষ, অগণিত মানুষ, যাদের হিসাব এখনও আমাদের কাছে অ্যাকুরেট হিসাবটি নেই, এটা দুঃখজনক। তো অগণিত মানুষ শহীদ হয়েছেন, হাজার হাজার মানুষ আহত, অনেকে চোখ হারিয়েছেন, তাদের প্রতি আমাদের সমবেদনা। আমরা চেষ্টা করে যাচ্ছি তাদের পাশাপাশি থাকতে, কারণ আপনি যে বাংলাদেশের কথা বললেন, এই বাংলাদেশ মানে এই বাংলাদেশের নতুন প্রস্তাবনা বা নতুন বাংলাদেশকে আনার জন্য যারা জীবন দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তারাই মূলত আমাদের শক্তি। আমরা মনে করি যে তাদের এই আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের দিকে আমরা একটু একটু করে আগাচ্ছি। আমি নতুন বাংলাদেশ নিয়ে যদি বলি, তাহলে আমাদের বলতে হবে যে তরুণ প্রজন্মের উত্থান, যারা জগদ্দল পাথরের মতো জেকে বসা এক দৈত্যকে হটিয়ে, আমি পুরো সিস্টেমকেই বলছি, একজন মানুষ আসলে একজন মানুষের পতনের ফলে জাস্ট একটা রেজিমের পতন হয়েছে, কিন্তু পুরো ব্যবস্থা যে আমাদের এই দেশের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত যে ফ্যাসিবাদী ব্যবস্থার জেকে বসেছে আমাদের উপর, নানা সময়ে সরকার পরিবর্তন হয়েছে, নানান ধরনের মানুষ সরকারের সাথে সরকার পরিচালনা করেছেন, কিন্তু তারা এই ফ্যাসিবাদী ব্যবস্থাটাকে জিইয়ে রেখেছেন। তো আমাদের নতুন বাংলাদেশের প্রথম প্রস্তাবনা হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ আমরা করব। এর ভেতর দিয়ে বাংলাদেশের যে প্রতিষ্ঠান, রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো স্বাধীন করে গড়ে তুলতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনারা যারা মিডিয়া কর্মী আছেন, তারা তো জানেন বিগত দিনে মিডিয়ার কী অবস্থা ছিল, মানুষ কথা বলতে পারতো না। এই আন্দোলনে এত ভয়াবহ রকমের দমন পীড়ন চলছে, মিডিয়াতে এগুলো আসেনি। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পরে মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, স্নাইপার শ্যুট হয়েছে, মিডিয়া এগুলো প্রচার করতে পারেনি। তাদের নানা ধরনের সীমাবদ্ধতা ছিল। না না লুথর ভাই, এটা বলবেন না। সীমাবদ্ধতা জিনিসটা একটা পঙ্গু লোকের থাকতে পারে, কাজের যে দায়বদ্ধতা, কেউ যদি সেটাকে সীমাবদ্ধতা দিয়ে অজুহাত দিতে চায়, সেটা খুবই অন্যায্য কথা। আচ্ছা, হ্যাঁ, নুসরাতের এই জায়গায় কথাটা ঠিক, কারণ সাংবাদিকতা পেশাটাই তো তাদের নৈতিকতার জায়গাটা অনেক শক্ত করার দরকার ছিল। তারা নানান কারণেই হয়তো পারেননি, কারণ এখানে সীমাবদ্ধতা অবশ্যই আছে। কিন্তু আমরা নতুন বাংলাদেশের যে প্রস্তাবনা আমরা হাজির করতে চাচ্ছি, নতুন বাংলাদেশ নিয়ে যে স্বপ্নটি আমরা দেখছি,
এখানে মিডিয়া থাকবে মুক্ত, সবাই তার মনের কথা, সবাই তার ভেতরে জমানো কথাগুলো বলবে এবং এটা মিডিয়া সঠিকভাবে প্রচার করবে, আমরা এই প্রত্যাশা করি। এরপরে যদিও এই তরুণ প্রজন্ম আসলে আন্দোলনটির সামনে ছিল, তারা জীবন দিয়েছেন, কিন্তু এখন পুরো দেশটা সাজাতে হলে সবার সমানভাবে দায়িত্ব নিতে হবে। আপনি যদি আমাদের শহীদদের তালিকাটি লক্ষ্য করেন তাহলে দেখবেন শহীদের তালিকার মধ্যে 4 বছরের শিশু থেকে নিয়ে 70-80 বছরের বৃদ্ধ পর্যন্ত ছিল। এখানে একটু অ্যাড করি, কিছুক্ষণ আগে একটি তালিকা প্রকাশ পেয়েছে, সেখানে হচ্ছে 15 বছরের কম বয়সী, না 13 বছরের কম বয়সী শিশু 66 যারা, জন হ্যাঁ, শিশু। তো এই যে শিশুর এতে করে বোঝা যায় যে শহীদদের এই যে বয়সের যে বৈচিত্র্য, এতে করে বোঝা যায় যে কতটা গণ আন্দোলনের রূপ নিয়েছিল এই অভ্যুত্থান। আমি প্রথমত ধন্যবাদ জানাবো আমাদের দেশের আপামর জনগণকে, ছাত্র জনতাকে, যারা তাদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, অঙ্গহানির বিনিময়ে একটি 16 বছরে গেড়ে বসা, লম্বা চওড়া বিস্তৃত শেকড় করা একটি ফ্যাসিবাদী রেজিমকে হটিয়েছে, তাদের মাদারকে দেশ ছাড়তে বাধ্য করেছে। আমার নামের সাথে একজন মিল আছে, শহীদ আবু সাঈদ। আমি তাকেও স্মরণ করছি রিয়াগুফ সহ শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ যারা শহীদ হয়েছেন সবাইকেই। প্রথমত একটি কথা বলতে চাই যে বাংলাদেশ, আমি মনে করি যেদিন 5 তারিখ থেকেই নতুন পথেই যাত্রা শুরু করেছে, যেদিন এই দেশ থেকে ফ্যাসিস্টের মাদার চলে গিয়েছে, আমরা ছেড়ে যেতে বাধ্য করেছি, সেদিন থেকে মানুষ মুক্তভাবে সোশ্যাল মিডিয়াতে কথা বলছে, সেদিন থেকে আমাদের গণমাধ্যম অনেকটা সেন্সর ছাড়াই সংবাদ প্রকাশ করছে। মানুষ নিজেদের কথা, নিজেদের অধিকারের জন্য সরকারের কাছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের দাবি তুলছে, যেটা বিগত 16 বছরে মানুষ পারে নাই। মানুষ যদি কিছু বলতে যেত তার টুটি চেপে ধরা হতো, বিভিন্ন ধরনের আইন কানুন নিয়ম করে তারা হচ্ছে মানুষকে খাঁচায় বন্দির মতো হচ্ছে একটি জীবনের মধ্যে রেখেছিল। সেখান থেকে 5 তারিখে পুরো দেশের মানুষ যে বিপ্লব করেছে, প্রায় আমরা জুলাই থেকে কন্টিনিউ করে আসছি, যে আগস্টের 5 তারিখে এসে আমরা যেটি পেয়েছি তার মাধ্যমে আমরা কিন্তু একটি নতুন যাত্রার মধ্যেই শুরু করেছি এবং আমরা দেখতে পাচ্ছি মানুষ এর সুফল ইতিমধ্যেই ভোগ করা শুরু করেছে। তবে এতদিনের প্রায় 16 বছরের দুঃশাসনের মধ্যে থেকে থেকে আমরা অনেক কিছুই, আমাদের ইনস্টিটিউটগুলো ধ্বংস হয়ে গেছে, আমরা ওগুলোকেও ইনশাআল্লাহ দ্রুতই হচ্ছে পরিমার্জন করব। আমরা চাইব যে দ্রুত একটি সুন্দর বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিতে।